অডিও কথনে সবাইকে স্বাগতম। প্রতিটি মানুষের মধ্যেই অন্তর্নিহিত থাকে লোভ, কাম, ভয়, বিস্ময়, ক্ষুধা, অহং ইত্যাদি। মানব চরিত্রের এহেন নানান দিক নিয়েই শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস চুরি। এই উপন্যাসটি আমি 4টি পর্বে ভাগ করে পড়ব। প্রথম পর্ব আগেই আপলোড করা হয়েছে। আজকে আমাদের নিবেদন দ্বিতীয় পর্ব। কোথাও কোনো ভুল হলো কি? প্রত্যেকটা পদক্ষেপ খুব ভালো করে ভেবে দেখল যদু। বারবার ভাবল। কয়েকদিন ধরে পল্টু টাকাটা হাতে পেয়ে ভারী অবাক গলায় বলে উঠেছিল, এত টাকা, এত টাকা। কথাটা সেই থেকে বুকের মাঝে ঘা মারছে। পল্টুর দিকে এমন একখানা রক্ত জল করা চাউনি হেনেছিল যে ছেলেটা আর মুখ খোলেনি। টাকাটা একটা লম্বা ন্যাকড়ায় জড়িয়ে পল্টু কোমরে বেঁধে নিয়েছিল। ওপরে ঝুলিয়ে দিয়েছিল জামা। এই একটা ভুল। পল্টুর হাত দিয়ে টাকাটা পাঠানো ঠিক হয়নি। ছেলে মানুষ যদি টাকার আনন্দে লোককে বলে বেড়ায়। কর্ত্রী কবে মারা যাবেন তা বুঝতে পারছে না যদু। তবে বাড়াবাড়িই যাচ্ছে, খুব বাড়াবাড়ি। 3 দিন ধরে জ্ঞান নেই। জ্ঞান আর ফিরবেও না। বেঁচে আছে শুধু নানান ঔষধপত্র, অক্সিজেন যন্ত্রপাতির জোরে। টাকার শ্রাদ্ধ হয়ে যাচ্ছে। প্রতি মিনিটের আয়ু কিনতে বেরিয়ে যাচ্ছে শয়ে শয়ে টাকা। এ রোগে বাঁচে না সবাই জানে, আর এভাবে বেঁচে থাকাকে বাঁচা বলাও যায় না, তবুও বাঁচিয়ে রাখা হচ্ছে। ইদানিং বাড়িটা দুপুরবেলা ফাঁকা থাকছে। মৃগাঙ্কবাবুর অফিসে, সুমিতের অফিসে, যদুর অফিসে। তাই কদিন হলো পাড়ার একটা ছেলেকে দারোয়ান রাখা হয়েছে। পানের দোকানি মহেন্দ্রর ছেলে বিশু, ভালো ছেলে। দুপুরবেলাটা অফিসে ভারী উদ্বেগে কাটে যদুর। অতগুলো টাকা রান্নাঘরের কাবার্ডে পড়ে আছে। কে কখন ফিরবে তার ঠিক নেই বলে বিশুর কাছে বাড়ির চাবি থাকছে আজকাল। যদু একটু আপত্তি তুলেছিল এ ব্যাপারে। রাতে খাওয়ার টেবিলে যখন বাপ বেটায় খেতে বসেছে, তখন মৃগাঙ্কবাবু বললেন, ভালোই হলো, এবার থেকে চাবি বিশুর কাছেই থাকবে। কার কখন বাড়ি আসবার দরকার হয় তার তো ঠিক নেই। কল্পনারও এই অবস্থা। যদু বলল, বিশু বাইরের লোক, তার কাছে চাবি দেওয়াটা কি ঠিক হবে? আমি তো 5:30টাতেই চলে আসি। সুমিত বাগড়া দিল, 5:30টার আগে দরকার হতে পারে যদুদা। বাড়িটার এক সেট চাবি তোমার কাছে থাকে, ডুপ্লিকেটটা বিশুর কাছে। ওকে আমি ভালোই চিনি, চোর নয়। চাবি সুতরাং দিতে হলো। যদুর দুশ্চিন্তা বাড়ল। কিন্তু যে কেউ রান্নাঘরে ঢুকে কাবার্ড খুলবে না এ কথা যদু জানে, খুলবার কারণও নেই। কথাটা বুদ্ধি দিয়ে বুঝতে পারে যদু, কিন্তু মনকে বোঝাতে পারে না। যদি কৌতূহলবশে বাড়িটায় ঢুকে ঘুরে টুরে দেখে বিশু, যদি কি আছে দেখি বলে খুলে ফেলে কাবার্ড। কাবার্ডের চাবি যদিও যদুর হেফাজতে, কিন্তু কাবার্ডের পাল্লা তো আর মজবুত নয়। মরার আগে যে কর্ত্রীর জ্ঞান ফিরবে না এ কথাটাও যদু বুদ্ধি দিয়ে বোঝে, কিন্তু তার মন কেবলই কুগায়। কে জানে বাবা, আজকালকার তেজি ওষুধ বিশুধ যদি কর্ত্রীর হুঁশ ফিরিয়ে দেয়, যদি কর্ত্রীর চোখ মেলেই বলে আমার টাকা। এইসব ভাবতে ভাবতে যদু ভারী আনমনা হয়ে গেল। তারপর মনের অশান্তি সহ্য করতে না পেরে সে কাবার্ড থেকে টাকাটা সরিয়ে আনলো এক রাতে। নিজের বালিশের সেলাই খুলে খানিক তুলো বের করে টাকাটা ঢুকিয়ে সেলাই করে দিল, আর নিজের ঘরের দরজায় লাগালো একটা নতুন কেনা ঝকঝকে দামি তালা। ভুলটা বুঝতে বেশ দেরি হয়ে গেল যদুর। সিঁড়ির মুখেই একতলার ঘর, দরজায় ওরকম চকচকে তালা দেখে মৃগাঙ্কবাবু প্রথম দিনেই থমকে গেলেন। তারপর যদুর দিকে ফিরে বললেন, তোর ঘরে আবার ওরকম দামি তালা কেন রে? যদু এত চমকে গেল যে কথা বেরোচ্ছিল না মুখ দিয়ে, কিন্তু কিছু তো বলতে হবে। তাই বলল, তালাটা পড়েছিল ঘরে, এমনিই লাগিয়েছি। মৃগাঙ্কবাবু জবাবটায় খুশি হলেন না। বললেন, তালার কি দরকার? বাইরের দরজা বন্ধ থাকে, দারোয়ান থাকে। কথাটা শেষ করলেন না মৃগাঙ্কবাবু, উপরে উঠে গেলেন। যদু সিঁড়ির নিচে কাঁপা বুক নিয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো, ভুল হলো, ভুল হলো। রাতে 40,000 টাকার বালিশে মাথা রেখে শুলো যদু।
কিন্তু ঘুম এলো না। অতগুলো টাকা ভরেছে বলে বালিশটা উঁচু শক্ত, ভিতরে খচমচ শব্দ, আর মাথায় দুশ্চিন্তা। ইস, ভুল হলো। পরদিন সকালে ফের নতুন দুশ্চিন্তায় পড়তে হলো যদুকে। অফিসে বেরোনোর সময় বিশু তাকে বলল, তোমাদের বাড়িতে বালিশ তোষক কিছু ফেটেছে নাকি? চারিদিকে এত তুলা উঠছে কেন বলো তো? তুলো? বলে স্তব্ধ হয়ে থাকে যদু। তার বালিশের বের করা তুলো বোকার মতো জমাদারের ময়লা ফেলার বালতিতে ফেলেছিল। নিমখারাম তুলো বাতাসে ভর করে ছয় ছত্রখান হয়েছে চারিদিকে। সে ভালো মানুষের মতো মুখ করবার চেষ্টা করে বলল, এ বাড়ির নয়। বিশু বলল, এ বাড়িরই, জমাদার বলছিল। কথাটা শেষ করতে দিল না যদু। তাড়াতাড়ি বলল, ও হ্যাঁ হ্যাঁ, একটা বালিশ ফেটেছিল বটে। সারাদিন তালা আর তুলোর ব্যাপারটা তার মাথাকে ঘুলিয়ে দিচ্ছিল। বেফাঁস সব কাণ্ড করে ফেলছে সে, সাংঘাতিক সব ভুল করছে। প্রত্যেকটা কাজ এখন তার হিসেব করে করা উচিত। এইসব দুশ্চিন্তায় পরের রাতটাও ঘুম হলো না যদুর। সকালে পেটটা নরম হলো, ভালো করে খেতেও পারল না। তার পরের রাতে কর্ত্রীকে নিয়ে একটা ভয়ের স্বপ্ন দেখল যদু। কর্ত্রী যেন শিয়রের কাছে কাঁচি নিয়ে দাঁড়িয়ে কচকচ করে বালিশের কানা কেটে ফেলছেন। যদু আ আ করে চেঁচিয়ে ঘুম ভেঙে উঠে বসল। জেগে উঠে আতঙ্ক বাড়ল বই কমল না। তার মনে হলো কর্ত্রী বোধহয় নার্সিং হোমে মারা গেছেন। কর্ত্রীর প্রেতাত্মা এসে যদুকে ভয় দেখিয়ে গেল। কিন্তু দিনের বেলা ভয়টা আর রইল না। সকালে নার্সিং হোমের রোজকার মতো ফোন করে সুমিত জেনে নিল কর্ত্রী বেঁচে আছেন, যদিও খুবই খারাপ অবস্থা। সাবধানের মার নেই। যদু রান্না করতে করতেই এসে ফোনের কথাবার্তা শুনে নিয়েছিল। মুখখানা যতদূর সম্ভব নিরপরাধ করে রেখে সে সুমিতকে জিজ্ঞেস করল, মায়ের কি জ্ঞান ফিরে আসতে পারে ছোটদা? সুমিত ম্লান একটু হেসে মাথা নেড়ে বলল, ফিরে আসার কোনো চান্সই নেই, ডিপ কোমা। কথাটা যদিও জানে, তবু কেবলই ভয় হয়। কর্ত্রী যদি হঠাৎ চোখ মেলেন, যদি চোখ মেলেই বলে ওঠেন আমার টাকা। ভয় এমনই জিনিস যে তাকে বাড়তে দিলে বাড়ে। যদুর আরও একদিন ঘুম এলো না। মোষের মতো তার ঘুম ছিল, স্বপ্নের বালাই ছিল না। এখন ঘুম হচ্ছে না, ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে চটকার মতো তন্দ্রা। তার খিদে প্রচণ্ড। ভাত সে খায় শহুরে মানুষের 3 গুণ। কদিন হলো খিদে বলে বস্তু নেই, মুখেও অরুচি। বিশু অব্দি একদিন বলল, তোমাকে তো বেশ কাহিল দেখাচ্ছে। যদু ম্লান হেসে বলল, মায়ের অবস্থাটা তো জানো। 10 বছর মা বলে ডাকছি, সেই মা চলে যাচ্ছেন। বিশু মাথা নেড়ে বলল, সে তো বটেই। বালিগঞ্জের পূবে তাদের বাড়ির সামনেকার রাস্তাটা গিয়ে সোজা যে রাস্তায় মিশেছে তার ডান দিকে মোড় নিয়ে আর একটা গলির মধ্যে এক তান্ত্রিক থাকে। সন্ধেবেলা ভূতগ্রস্তের মতো সেই তান্ত্রিকের কাছে গিয়ে হাজির হলো যদু। আগেও বার কয়েক ভাগ্যটাগ্য দেখাতে আর বড় 2 ছেলের মতি ফেরাতে এর কাছে এসেছে যদু। একখানা টালির ঘরে তান্ত্রিকের বাস, পরনে রক্তাম্বর। বুড়ো মানুষ, গরিবেরা আসে। কাজ হয় কিনা তা যদু বলতে পারবে না, তার তো হয়নি। তবে লোকে বলে এ তান্ত্রিক পিশাচ সিদ্ধ। আরো 2 লোক ছিল, তারা চলে গেলে যদু একটু ঘেঁষ হয়ে বসে বলল, একটা ব্যাপার একটু ভালো করে গুনে বলে দিতে হবে বাবা। বড় দুশ্চিন্তায় আছি। একজন মানুষ মর হয়েও বেঁচে আছে, সে মরবে কবে? তান্ত্রিক মিটমিট করে তার দিকে চেয়ে থেকে বলল, তার নাম কি? যদু একটু চমকে উঠল। বলল, নাম বলতে হবে? অনেক কিছুই বলতে হবে, নাম, বয়স, ঠিকানা, জন্ম তারিখ। অত পারবো না। তবে গুনবো কি দিয়ে? বলে তান্ত্রিক মোটে 3টে দাঁতে হাসল। নাম বলবে যদু? খানিকক্ষণ ভাবল সে। বেশি দূরের পাল্লা নয় তো এটা, পাড়ার মধ্যেই বলা যায়। যদু যদি নাম বলে তাহলে 5 কান হবে, ভালো হবে না ব্যাপারটা। তান্ত্রিক হঠাৎ জিজ্ঞেস করলো, তুমি কি চাইছো, লোকটা মরুক? আমতা আমতা করে যদু বলল, এরকমই, বড় কষ্ট পাচ্ছেন। তবে চান্দ্রায়ণ করোগে, কর্মফল কেটে দেহ ছেড়ে আত্মা ফুস করে বেরিয়ে যাবে। তার যে অনেক ঝামেলা, আর কোনো উপায় নেই।
থাকবে না কেন? মারণ যজ্ঞ আছে, বান আছে। তবে নিজের লোকের জন্য মানুষ ওসব করে না। ওসব শত্রু নাশের জন্য করতে হয়। মরিয়া যদু বলে ফেলল, ধরুন এও আমার শত্রু। তাহলে নাম বলো, বান মেরে দেই। হবে? না হবে কেন? লোকে তো পয়সা দিয়েই করাচ্ছে। যদু অনেক দ্বিধা সংকোচ করল। বান মারবে? সেটা কি উচিত হচ্ছে? তবু শেষ অবধি সব দুর্বলতা ঝেড়ে ফেলে সে বলল, ঠিক আছে, নাম বলছি, কিন্তু দেখবেন যেন আর কারো কানে কথাটা না যায়। তান্ত্রিক মাথা নেড়ে বলল, যাবে না, 20টা টাকা রেখে যাও। আজ 10 দিয়ে যাচ্ছি, কাজ হলে আরো 10। কাজ হলে কেউ কি আর বাকি শোধ করতে আসে? যদু হাসল। 40,000 টাকা আছে তার। এ লোকটা তাকে মনে করে কি? সে 20 টাকায় বের করে দিল। তারপর কর্ত্রীর নাম একটা কাগজে লিখে তান্ত্রিকের হাতে দিয়ে বলল, কাজ হলে আরো 10টা টাকা দিব। কিন্তু কবে হবে? 10-15 দিনের মধ্যেই হবে। ও বাবা, অতদিন লাগবে? তোমার কবে চাই? আজ, এক্ষুনি। তান্ত্রিক দ্বিধাগ্রস্ত হয়ে বলল, এসব মন্ত্রতন্ত্রের ব্যাপার। আচ্ছা, দেখছি। তোমার নাম কি? আমার নাম দিয়ে কি হবে? বলতে চাও না? ঠিক আছে, বলে তান্ত্রিক কেমন এক ধরনের চোখে তাকালো। যদু চোখ ফিরিয়ে নিল। বাড়ি ফিরে এসে তার আবার মনে হতে লাগলো, কাজটা কি ঠিক হলো? মনের কথা প্রকাশ হয়ে গেল একজনের কাছে। একটা লোক তো জেনে গেল যে সে কর্ত্রীর মৃত্যু চায়। আবার ভুলভাল করছে যদু। এ কাজটা ঠিক হয়নি। এভাবে সে ধরা পড়ার রাস্তা খুলে দিচ্ছে। অবশ্য ধরা পড়ার সম্ভাবনা মোটেই নেই। কর্ত্রী আর সে ছাড়া টাকার কথা কেউ জানতো না। যদি সে টাকাটা সময় মতো পাচার করতে পারে, তাহলে কোনো ভয় নেই। যতক্ষণ টাকাটা তার নিজের কাছে থাকবে, ততদিনই এই দুশ্চিন্তা। সেদিন রাত্রে খাওয়ার টেবিলে বাপ বেটার কথা হচ্ছিল। প্রসঙ্গটা ভীষণ বিপজ্জনক। সুমিত হঠাৎ মাংসের হাড় চুষতে চুষতে বলল, বাবা, মায়ের ব্যাংক অ্যাকাউন্টের কি হবে? আর লকারের অত গয়না? মৃগাঙ্ক দুধের বাটিতে রুটি টুকরো ছেড়ে বললেন, আপাতত কিছু করার নেই। জয়েন্ট অ্যাকাউন্ট করে রাখলে ভালো করতে। মৃগাঙ্কবাবু মৃদু একটু হেসে বললেন, জয়েন্ট অ্যাকাউন্ট একটা কেন, কয়েকটাই আছে। সেগুলো ছাড়াও তোমার মা আলাদা করে টাকা জমাতেন। সেসব অ্যাকাউন্টের টাকা ফ্রিজ হয়ে থাকবে। সে কি অনেক টাকা? মন্দ হবে না। আমার ভালো আন্দাজ নেই, তবে কম নয়। ব্যাংক ছাড়া বাড়িতেও বোধহয় জমাতেন। দেখতে হবে। শুনতে শুনতে বুক দূর দূর করছিল যদুর। গিন্নিমার টাকা পয়সার হদিশ নিতে নিতে আবার সেই 42,000-এর কথাও কি বেরিয়ে পড়তে পারে? বুকের মধ্যে ভয়ের আর একটা থাবা নাড়া দিয়ে গেল। খিদেটা এত কমে গেছে যে একখানা মাত্র রুটি খেয়ে আর ইচ্ছেই করল না। রাত্রিবেলার ঘুমটা কি যদুর চিরতরে চলে গেল? 40,000 টাকার বালিশে গরম মাথাখানা রেখে যদু কেবল এপাশ ওপাশ করে। মাঝে মাঝে কান খাড়া করে শোনে উপরতলায় ফোন বাজছে কিনা। যদি বাজে, তবে সেটা নার্সিং হোমের না হয়ে প্রমিতেরও হতে পারে। বেশি রাতে মাঝে মাঝে প্রমিতবাবুর ফোনও আসে আমেরিকা থেকে। তান্ত্রিকের বানে কাজ হলো না বোধহয়। ব্যাটার ক্ষমতা নেই, কেবল টাকার ধান্দা। যদু বুঝতে পারছে এতগুলো টাকা এভাবে আগলে থাকা তার ঠিক হচ্ছে না। লগ্নি করা দরকার, খাটানো দরকার। কিন্তু কাজটা সহজ নয়। দেশে গিয়ে সে যদি এখন বোকার মতো জমি জমা কেনা শুরু করে, তাহলে 5টা কথা উঠবে। গিন্নিমা মরতে এত দেরি করবে জানলে যদু টাকাটা এখনই সরাতো না। একটু সময় নিত। টাকাটা আবার জায়গা মতো রেখে কয়েকদিন নিশ্চিন্তে ঘুমিয়ে নেবে কি? বুদ্ধিটা মন্দ নয়, কিন্তু যদু তা প্রাণে ধরে পারবে না। টাকাটা যে তার একেবারে গায়ে লেপ্টে থাকে, এটারও একটা মৌতাত আছে। তাছাড়া ভয় হলো টাকাটা জায়গা মতো না হয় রাখলো, কিন্তু কর্তা যদি কখনো দুম করে আলমারির চাবিটা সরিয়ে ফেলেন? অসম্ভব নয়, কারণ গিন্নিমার কোথায় কি আছে তার খোঁজ হওয়ার সময় তো হয়েছে। পরদিন যদু সকালে উঠল বিস্বাদ মুখ আর দুর্বল শরীর নিয়ে। মাথাটা ঝিমঝিম করছে।
সুমিত সকালে জগিং করতে যাওয়ার সময় দরজাটা খোলা রেখে যায়। যদু গিয়ে চা করে মৃগাঙ্কবাবুর বিছানায় পৌঁছে দেয়। নিত্যকর্ম। নিজের চায়ের সঙ্গে কয়েক চামচ ব্র্যান্ডি মিশিয়ে খেলো যদু। পেটটা একটু চিনচিন করলো। শরীরটা চাঙ্গা হলো কিনা ঠিক বোঝা গেল না। তবে যদু একটা খালি শিশিতে খানিকটা ঢেলে নিয়ে নিজের ঘরে সরিয়ে ফেলল। রাত্রিবেলা ঘুম না এলে খেয়ে দেখবে। আজ সকালেও জানা গেল গিন্নিমা দিব্যি বেঁচে আছেন। দিব্যি অবশ্য নয়, এই অবস্থায় দিব্যি তো থাকা যায় না, তবে আছেন। জ্ঞান নেই, জ্ঞান আর ফিরবেও না। মৃগাঙ্কবাবু নিজেই গাড়ি চালিয়ে নার্সিংহোম গিয়ে ফিরে এসে সুমিতকে বললেন, শি ইজ হ্যাঙ্গিং, স্টিল হ্যাঙ্গিং, কোয়াইট আ ফাইটার। হ্যাঙ্গিং কথাটার মানে যদু জানে। গিন্নিমা এখন সুতোয় ঝুলছেন, সরু সুতোয়। ছিঁড়বে বটে, তবে সেটা কবে, কখন। সকালে এরা তেমন কিছু খায় না। রুটি, ডিম, ফলের রস খেয়ে অফিসে চলে যায় বাপ্পাটায়। লাঞ্চ করে বাইরে। তাই যদুর সকালের দিকটা তেমন খাটনি নেই। তবু আজ সামান্য কাজ করাতেই তার হাঁপ ধরে যাচ্ছিল। খুব জ্বর হলে যেমন চারদিকটা নিঝুম আর ঘোর লাগা মনে হয়, ঠিক তেমনই লাগছিল যদুর। ঝি শ্যামার মা পুরনো লোক, কথায় রাগঢাক নেই। যদু যখন ডিম ফাটাচ্ছে তখন সামনে বসে চা খাচ্ছিল। আচমকা বলল, কি গিলেছ বলো তো, গন্ধ আসছে। যদু একটু চমকে উঠে বলল, কিসের গন্ধ? ও গন্ধ যে চিনি, শ্যামার বাপ কি কম জ্বালায়? কিন্তু তোমার তো এ দোষ আছে বলে জানতুম না, তাও আবার সকালে। ওষুধ খেয়েছি, ওসব নয়। তোমার ওষুধের দরকার হলো কেন? শরীরটা ভালো নেই। শ্যামার মা একটু অদ্ভুত গলায় বলল, কর্তি নেই, এখন তো রাজ্যপাট তোমার হাতে। যদু 10 বছরের পুরনো চাকর। এ বাড়িতে তার অধিকার ঠিকই ঝিয়ের চেয়ে বেশি। তাই সে একটু কঠিন চোখ করে শ্যামার মায়ের দিকে তাকালো। শ্যামার মা গ্রাহ্য করল না। বলল, তান্ত্রিকের কাছেই বা হঠাৎ যাতায়াত কেন? তান্ত্রিক? যদু হাঁ করে রইল। ওর পাশেই তো দেশি মদের দোকান, শ্যামার বাপ তোমাকে দেখেছে। কঠিন চোখ ভাসা ভাসা হয়ে গেল যদুর। ভুল হচ্ছে, বড্ড ভুল হয়ে যাচ্ছে সব। গন্ডগোল করে ফেলছে। যতদূর সম্ভব নির্বিকার গলায় বলল, গেলে দোষ আছে নাকি? কত লোকই তো যায়। শ্যামার বাপ বলে, ও লোকটা 420। তা হবে। শ্যামার মা এঁটো কাপ ধুতে ধুতে বলে, দুটো ডিম দেবে, আজ বাজার হয়নি। অন্য সময় হলো যদু দিত না। শ্যামার মায়ের একটু হাত টান আছে, এটা ওটা সরায়, মাগুনেও খুব। চাইতে মুখে আটকায় না। গিন্নিমা ইদানিং ওর মাগুনের স্বভাবের জন্য তিতি বিরক্ত হচ্ছিলেন। তিনি তবু দিতেন, যদু দেয় না। শ্যামার মা জায়গা মতো কাপটা রাখতে গিয়ে বলল, তোমার হাত দিয়ে তো জল গলে না, যা কিপটে। যদু ধমক দিয়ে বলল, বেশি কথা বলো না তো, আমার মেজাজ ভালো নেই। এই বলে ফ্রিজ থেকে দুটো ডিম এনে দিল। একটা পেঁয়াজও দাও। আর কি কি চাই, ফর্দ করে এনেছো নাকি? এ বাড়ির কম পড়বে না, তোমার চিন্তা নেই। ডিমে পেঁয়াজ না হলে চলে? বললাম না বাজার হয়নি। তোমার হাতেই তো এখন রাজ্যপাট বাবু। অফিস যাওয়ার সময় বাসে উঠে যদু ভাবতে লাগলো, রহিম শেখের শ্মশান ধারের জমিটা ভালো, বেচবে বেচবে করছে। সেটার দাম এমন কিছু বেশি পড়বে না, বিঘে দেড়েক হবে। এই বেলা কিছু কিছু লগ্নি না করলেই নয়। বালিশের মধ্যে থেকে টাকাটা বড় জ্বালাচ্ছে। এ যেন বোমা মাথায় দিয়ে শোয়া। বাসের ঝাঁকুনিতে যদুর ঘুম এলো। রড ধরে দাঁড়িয়ে সে একটু ঘুমিয়ে নিল। বাসে ঘুমোতে ঘুমোতেও সে স্বপ্ন দেখল, তার পাশে দাঁড়িয়ে তান্ত্রিকটা খুব চোখা চোখে তাকে দেখছে। হঠাৎ বলল, তুমি সেই লোক না, সেই খুনে? আমি? না না। যদু চমকে জেগে ওঠে। অফিসের দারোয়ান রাম ভরসা সুদে টাকা খাটায়। দিন হিসেবে তার সুদ বড় কম নয়, টাকায় 8 পয়সা। 100 টাকা নিলে 1 মাসের সুদ দাঁড়ায় 15 টাকা। গত মাসে তার কাছ থেকে 70 টাকা ধার করেছিল যদু।
এই মাসে আর শোধ দিতে পারেনি, কিন্তু 42,000 টাকার সুবাদে মাইনের টাকাটা তার বেঁচেই গেছে। রাম ভরসার সুদ টানার কোনো মানেই হয় না, তাই সে আজ টাকাটা সুদ সমেত ফেরত দিয়ে দিল। রাম ভরসা একটু অবাক হয়ে ভাঙা বাংলায় বলল, হঠাৎ কি লটারি টটারি পেলে নাকি? টাকা এলো কোত্থেকে? যদু একটু তটস্থ হলো। ফের কোনো ভুল করলো নাকি? আমতা আমতা করে বলল, এবার বাড়িতে কিছু কম পাঠালাম। তোমার বউয়ের তো শুনি ভারী অসুখ, মেলা টাকা লাগবে বলছিলে। যদু কোনো সদুত্তর খুঁজে পেল না। মাসের 12-14 তারিখে ফট করে 70 টাকা এবং তার সুদ ফেরত দেওয়া যে খুব অস্বাভাবিক ব্যাপার তার মতো লোকের পক্ষে, এটা সে যেন হঠাৎ বুঝতে পারল। না, সে টাকাটা চেপে রাখতে পারছে না। তার টাকা জানান দিচ্ছে। এভাবে চলতে থাকলে সে একেবারে লেজে গোবরে হবে একদিন। বিকেলে মৃগাঙ্কবাবু নার্সিংহোমে যান না, যায় সুমিত। মৃগাঙ্কবাবু আজ একটু ভালো পোশাক পরে বেরোলেন। লক্ষণ যদু আজকাল চেনে। আজ বাবু লেকে যাবেন না, যাবেন দীনেশ বাবুর বাড়ি। মনের ওপর বড্ড চাপ যাচ্ছে তো, তাই বোধহয় আজ একটু ফুর্তি হবে। ফাঁকা বাড়িতে যদুরও আজ একটু ফুর্তি করতে ইচ্ছে হলো। ক্যাবিনেট থেকে ব্র্যান্ডির বোতল বের করে সে জল মিশিয়ে খেতে লাগলো। মনটাকে আর শরীরটাকে একটু চাঙ্গা করা দরকার। ফোন এলো রাত 8টা নাগাদ। সুমিত বলল, যদুদা, বাবা কোথায়? কেন, মায়ের অবস্থা কি? বুঝতে পারছি না, ডাক্তার বলছে ভেরি ক্রিটিক্যাল, রাতটা নাও কাটতে পারে। যদুর বুকটা আনন্দে দুলে উঠল, আবার মুহূর্তের মধ্যে হতাশায় ডুবে গেল। সে বলল, এরকম তো কয়বার হলো। সুমিত বিরক্ত হয়ে বলে, তাই তো হচ্ছে, কিন্তু আমাদের তো তৈরি থাকতে হবে। বাবা বোধহয় দীনেশ বাবুর বাড়িতে আছেন। আমি দীনেশ কাকুর বাড়িতে ফোন করছি, কিন্তু লাইন পাওয়া যাবে কিনা জানি না। তুমি বরং ওখানে চলে যাও, বাবাকে ড্রাইভ করতে দিও না। বয়স হয়েছে, তার উপর হয়তো নার্ভাস হয়ে র্যাশ ড্রাইভ করবেন। আচ্ছা, যাচ্ছি। ক্রিটিক্যাল কথাটার অর্থ যদুও জানে, কিন্তু কথা কথাই। ডাক্তাররা কবে থেকে বলছে এই মরে কি সেই মরে। গিন্নিমা সুতোয় ঝুলছেন, কিন্তু সেই সুতো মাকড়সের সুতোর মতো, ঝুলে থাকে তো ঝুলেই থাকে। ওঠে নামে জাল বনে, সুতো ছেড়ে না, কখনোই ছেড়ে না। যদু হুটপাট করে বেরিয়ে পড়ল। দীনেশবাবুর বাড়ি বেশি দূরেও নয়, আর যদু রাস্তাটা এসেছে বাসে। তবু দোতলায় উঠতে কেমন হাঁপ ধরে গেল যদুর। শরীরটা কাহিল লাগলো, শীতেও ঘাম হতে লাগলো। দোতলাটা আজ বড্ড ফাঁকা ফাঁকা, বাইরের ঘরে কেউ নেই। দীনেশবাবুর ঘরদোর এরকমই হাট করে খোলা থাকে। লোকটা মোটেই গেরস্ত নয়। যদু কয়েকবার গলা খাকারি দিল বারান্দা থেকে, কেউ এলো না। দারোয়ান অবশ্য বলেছে মৃগাঙ্কবাবু ভেতরেই আছেন। তবে যদুর চেনা বাড়ি, বহুবার এসেছে আগে। ইদানিং আসছে না গিন্নিমা দীনেশবাবুর ওপর চটে যাওয়ার পর থেকে। যদু বাইরের ঘর পার হয়ে ভিতরের প্যাসেজে পা দিল। দুধারে দুসারি ঘর, সবই বন্ধ। একটা ঘরের ভেতরে আলোর একটু আভাস আছে, দরজার তলা দিয়ে দেখা যাচ্ছে। গলা খাকারি দিল যদু, কাজ হলো না। তারপর দরজায় টোকা দেওয়ার জন্য হাত তুলল। ঠিক এই সময়ে প্যাসেজের বিপরীত দিকে দেখা দিল একটা লোক। লোকটা কালো মতো, পরনে ধুতি, গায়ে আলোয়ান, ভারী নিরীহ চেহারা। কাকে খুঁজছেন? মাখনের মতো নরম বিনয়ী গলায় জিজ্ঞেস করলো লোকটা। যদু এগিয়ে গিয়ে প্রণাম করে বলল, আমি মৃগাঙ্ক বাবুকে খুঁজছি, বড্ড দরকার। মৃগাঙ্ক বাবু বলে লোকটা যেন ভারী অপ্রস্তুত হয়ে পড়ল। তারপর বলল, আসুন, এদিকে আসুন। যদু প্রথম নজরেই কালো বাবাকে চিনে গেছে। যে ঘরটা যদুকে এনে ঢোকালো সেটাও যদুর বেজায় চেনা। যত সাধু সন্ন্যাসী এই ঘরেই এনে তোলেন দীনেশবাবু। কালো বাবা তার চৌকিতে বসে ভারী কুণ্ঠিত গলায় বলেন, একটু যে বসতে হবে বাবা আপনাকে, উনি বড্ড ব্যস্ত আছেন। যদু মাথা নেড়ে বলল, বসার উপায় নেই, তার স্ত্রীর অবস্থা খুব খারাপ। ও আচ্ছা, বলে ভারী যেন লজ্জায় পড়ে যান কালো বাবা। মৃগাঙ্ক বাবুকে এখন ডাকাটা বোধহয় ঠিক হবে না। যদু মোটামুটি ব্যাপারটা আঁচ করতে পারে। এ বাড়িতে অনেক রকম অনেক কিছু হয়, সবই যদু জানে।
তবু একটু গাঢ় সেজে বলল, ডাকতে নেই কেন কালো বাবা? ও ঘরে কি হচ্ছে? কালো বাবা যেন লজ্জায় একেবারে মাটিতে মিশে গেলেন। তারপর সরলভাবেই বলেন, সেই যে ক্রৌঞ্চ মেথনকে বাধা দিয়েছিল সবর, জানেন তো, তারপর সেই পাপে সবর আর থিতু হতে পারল না। আপনি বসুন একটু। যদু বলল, ওর ছেলে নার্সিং হোম থেকে ফোন করেছে একটু আগে। অবস্থা খুব খারাপ, ওকে নিয়ে যেতে হবে। কালো বাবা ভারী অসহায় চোখে যদুর দিকে চেয়ে থাকেন। তারপর বলেন, আপনি ওর কে হন? ও বাড়িতে কাজ করি। কালো বাবা মাথাটা নিচু করে বলেন, এখান থেকে আমাকেও কত কি দেখতে হচ্ছে বাবা, বড় কষ্ট। কিসের কষ্ট? দীনেশবাবু যে বড্ড পাগল লোক, পাপ পুণ্যের সব কিছু একসঙ্গে চটকে ফলার মাখতে চান। একই ছাদের নিচে মদ, মেয়ে মানুষ, সাধু, দরবেশ, তাও কি হয়? ওর মনটা কিন্তু গঙ্গা জল, কিন্তু বাঁধ নেই যে। যদু একটু মিচকের মতো বলল, এখানে খুব ফুর্তি হয় বুঝি? সে তো হয়, তাতে দোষই বা কি, কিন্তু আমাকেও টেনে তাতে নামায় যে। যদু চোখ দুটো বড় বড় করে তাকায়। আপনাকেও? দিনেশ বাবা যে বড্ড পাগল। আমি টুকটাক জানি না, যোগ বিভূতি নেই, ম্যাজিক করতে পারি না, তবু চাপাচাপি করে বড্ড। শেষে রেগে মেগে বলে, তাহলে মদ খাও, মেয়ে মানুষ নিয়ে শো, তিন পাত্তি খেলো। দীনেশবাবু কেমন লোক তা যদু ভালোই জানে। কালা বাবার পরিণতি কি হবে তাও সে আন্দাজ করতে পারে। তবে এই সরল সোজা লোকটাকে তার খারাপ লাগে না, একটু কষ্টও হয়। জিভ দিয়ে সে চুকচুক করে একটা আফসোসের শব্দ করে, মৃদু স্বরে বলে, ছি ছি। কালো বাবা এই সমবেদনায় একটু উথলে ওঠেন, চোখ দুটো চকচক করে ওঠে। বলেন, বড় কষ্ট দিচ্ছে। ওই যে বন্ধ দরজা দেখছো, ওটা ওই ঘরে যাওয়ার, এখন বন্ধই থাকে। এই ঘরে মেয়েরা আসেন টাসেন। দীনেশ বাবা কি করেছেন জানো? ওই দরজায় একটা ছিদ্র রেখেছে। আমাকে বলে, তোমার তো কাম নেই, তা ওই ফুটোয় চোখ রেখে মাঝে মাঝে দেখো, শরীর তপ্ত হবে। যদু অবিশ্বাসের চোখে চেয়ে থাকে। কালো বাবা তার দিকে চেয়ে বলেন, যাও না, নিজের চোখে দেখে এসো, দেখে বোঝো দীনেশ বাবা আমাকে কেমন কষ্ট দিচ্ছে। যদু সভয়ে বলল, দেখা যায়? কালো বাবা মাথা নেড়ে বলে, আমি কখনো চেষ্টা করিনি, তবে দীনেশ বাবা যখন ব্যবস্থা করেছে তখন দেখা যায় বই কি। যাও না, গিয়ে দেখো। যদু ওঠে। ফুটোর মধ্যে একটা ম্যাজিক আই পরানো, তাতে চোখ রেখে যদু প্রথমটায় তেমন কিছুই দেখতে পেল না। ঘরের আলোটা বড্ড কম। ক্রমে বিছানা এবং বিছানার উপর দুটো বেআব্রু শরীরের জড়াজড়ি তার নজরে পড়ল। যদু সরে এলো। কালো বাবা তার দিকে চেয়ে বললেন, মেয়েটার স্বামী আছে, তার বড্ড অসুখ, আমার কাছে এসে মাঝে মাঝে কাঁদে, আবার দিব্যি সেজে গুজে। কালো বাবা কথাটা শেষ করলেন না। মানুষের বিস্ময়কর বৈপরীত্যে অবাক মেনেই যেন দুঃখিতভাবে মুখ হয়ে গেলেন। তারপর অনেকক্ষণ কারো মুখে কথা রইল না, একটা নিস্তব্ধতার বলয় ঘিরে রইল। বেশ কিছুক্ষণ বাদে একটা দরজা খোলার শব্দ হলো। কালো বাবা যদুর দিকে চেয়ে বললেন, ওই বোধহয় বেরোলেন, যাও গিয়ে খবরটা দাও। বাইরের ঘরে মৃগাঙ্কবাবুর মুখোমুখি সোফায় বসে মেয়েটার চুল ঠিক করছে, মুখে হাসি হাসি ভাব। দরজার আড়াল থেকে দেখলো যদু। তার বুকের মধ্যে এলো পাথারি হাতুড়ির ঘা পড়ছে দমাদম। এই কি ঝড়ুয়া মিস্ত্রির সেই ন্যাকা সতীসাধ্যী বউ? অনেক পাল্টে গেছে, তবু কি চিনতে ভুল হয় যদুর? এখন অলকার মার কাটারি চেহারা, পরনে দাঙ্গা বাঁধানোর মতো পোশাক, ঝলমলে চুড়িদার, তার উপর জরি বসানো জ্যাকেট, পায়ে সরু কাজ করা নাগরা। গায়ের রংটা অনেক খুলেছে এখন, চোখ মুখ সবই যেন বিজলি হানছে চারিদিকে। মাথাটা সামান্য পাক খাচ্ছিল যদুর। চৌকাঠ ধরে সে একটু দাঁড়ালো। বাবুর হাতে একটা গ্লাস, তাতে হুইস্কি বা ব্র্যান্ডি কিছু একটা হবে। পরিশ্রম গেছে, বুড়ো বয়সে মেয়ে মানুষের ধকল, এখন একটু চাঙ্গা হচ্ছিল। যদুর হঠাৎ মনে পড়ল
বেরোবার আগে সেও নিশ্চিন্তে বসে ব্র্যান্ডি খাচ্ছিল। সর্বনাশ, তাড়াহুড়োয় গ্লাসটা ডাইনিং টেবিলের ওপরেই রেখে চলে এসেছে। আজকাল বড্ড ভুল হচ্ছে তার, বড্ড ভুল হচ্ছে। বাবা! মৃগাঙ্কবাবু চমকালেন না, অপ্রস্তুত হলেন না। মুখ ফিরিয়ে যদুকে দেখে সামান্য উদ্বেগের গলায় বললেন, কি রে, তুই হঠাৎ যে? যদুর চোখ অলকার দিকে, আর একটা গ্লাস তুলে অলকাও মদ খাচ্ছে, খুব ছোট ছোট চুমুকে। তার দিকেও তাকালো, ঠিক যেমন চাকর বাকরের দিকে বাবু বিবিরা তাকায়। যদু অলকার দিকে চোখ রেখেই বলল, একবার নার্সিং হোমে যেতে হবে। মৃগাঙ্কবাবু গ্লাসটা টেবিলে রেখে বললেন, হয়ে গেছে নাকি? অবস্থা বড্ড খারাপ। মৃগাঙ্ক গ্লাসটা প্রায় এক চুমুকে শেষ করলেন, তারপর উঠলেন। চল। অলকা চুকচুক করে মদ খাচ্ছে, কোনো ভাবান্তর নেই। কিন্তু যদুর আছে। যদুর বুকের ভেতরটায় হঠাৎ পেট্রোল ঢেলে আগুন লাগার মতো একটা শিখা লাফিয়ে উঠছে। যদু জ্বলছে, দাঁতে দাঁত পিষছে। মৃগাঙ্কবাবুর গাড়িটা সে বিভীষণ বেগে চালিয়ে দিয়েছে, কিন্তু পথ ঘাট যে কিছুই দেখতে পাচ্ছে না। চারদিকটা ধোঁয়াক্কার। সে দাঁতে দাঁত পিষছে। দুহাতে এত জোরে স্টিয়ারিং চেপে ধরেছে যে কবজি ব্যথা করছে। মৃগাঙ্কবাবু স্নেহসিক্ত গলায় বললেন, আস্তে চালা, অত উতলা হচ্ছিস কেন? এরকমই তো হওয়ার কথা ছিল। তোর মায়ের যা অসুখ, তাতে যত তাড়াতাড়ি যায় ততই ভালো। যদু একটা গভীর দীর্ঘশ্বাস ফেলল। এই 40,000 টাকা যদি সেদিন তার হাতে থাকতো, তবে এতদিন এই মারকাটারি চেহারার মেয়ে মানুষটার সঙ্গে তার ঘর করার কথা। জীবনের একটা চ্যাপ্টার শেষ হতে চলেছে। মৃগাঙ্ক এরপর একক জীবন কাটাবেন। এই একক জীবনের জন্য কেমন প্রস্তুতি নেওয়া উচিত তা তার জানা নেই। তবে বাড়িটা বিক্রি করবেন, এটা একরকম স্থির। ছেলেদের মত আছে, একটা মোটামুটি মাঝারি ফ্ল্যাট হলেই তাদের চলে যাবে। কল্পনার সেন্টিমেন্ট ছিল বাড়ি নিয়ে, মৃগাঙ্কর নেই। এত বড় বাড়ি মেনটেন করার অনেক ঝামেলা, ট্যাক্স ভীষণ রকমের বেশি, অনেকগুলো ঘর ব্যবহার করাই হয় না। তার চেয়েও বড় কথা, সুমিত আমেরিকা চলে যাবে। মৃগাঙ্ককেও ডাকাডাকি করছে প্রমিত, তার বড় ছেলে। মৃগাঙ্ক রাজি নন। দীর্ঘদিন বিদেশে কাটিয়েছেন, চাকরি জীবনে বহুবার যেতে হয়েছে বিদেশে। আমেরিকা অবসর জীবন কাটানো এক অভিশাপ। সারাদিন ছেলে, ছেলের বউ করবে চাকরি, তিনি একা ভূতের মতো ঘরবন্দি থাকবেন। আর যদি কিছু করেনও সেখানে, আমেরিকার দ্রুতগতির জীবনের ধকল এখন সইবে না। সহ্য হবে না শীত। না, তিনি কলকাতায় থাকবেন। একা, কিংবা ঠিক একাও নয়। কল্পনা মারা যাওয়ার পর ব্যবস্থা অস্থায়ী হলেও হবে। তাছাড়া এখানে তার নিজস্ব কনসালটেন্সি আছে। সময় চমৎকার বাস্তবতার মধ্যে কাটবে। বছরে একবার বা দুবার আমেরিকা যাবেন, ছেলেরাও আসবে। এদেশে তার মেয়েটাও আছে, সেও আসবে মাঝে মাঝে। তবু একটু একা লাগতে পারে কখনো সখনো, কিন্তু সে তো এখনো লাগে। দিনেশ অবশ্য অন্য কথা বলে, দূর দূর, ফ্ল্যাট কিনতে যাবি কেন? বাড়িটা বেচে দিয়ে আমার কাছে এসে থাক। এত ঘর থাকতে তোর জায়গা হবে না নাকি? আর এখানে দেদার ফুর্তি। অলকাকে তাড়িয়ে অন্য একটাকে আনছি শিগগিরই। দাঁড়া না, দেখবি। মৃগাঙ্কর কানে কথাটা ভালো শোনালো না। অলকাকে তাড়াবি কেন? ওর অনেক পিছু টান। স্বামী বেঁচে আছে, অসুস্থ, সারাদিন ঘ্যান ঘ্যান প্যান প্যান, এসব আমার ভালো লাগে না। ঝাড়া হাত পা চাই। মৃগাঙ্ক বন্ধুকে একটু সমালোচকের চোখ দিয়ে দেখে নিয়ে বললেন, তোর দোষ কি জানিস? তুই সম্পর্ক গড়ে উঠতে দিস না, তার আগেই সম্পর্ক ছিঁড়িস। সেটাই তো ভালো। রোলিং স্টোন গ্যাদার্স নো মস। মস গ্যাদার করে লাভ আছে কিছু? আমি সংসারী মানুষ, তোর মতো বাউন্ডুলে নই। আমি সম্পর্ক গড়তে ভালোবাসি। দিনেশ একটু খেঁকিয়ে বলে ওঠে, তোর দোষ কি জানিস? যেটাকে পাস সেটার সঙ্গে ডিপ রিলেশন তৈরি করে ফেলিস। অচিরা নামে সেই নাটকের মেয়েটাকে তো ছাড়তেই চাইলি না, তাকে বিয়ে অবধি করতে চেয়েছিলি। ওরকম হয়, যার হৃদয় আছে তারই হয়। এসব করতে হলে হৃদয়টা বাড়িতে রেখে বেরোতে হয়, নইলে গোষ্পদে মরণ। এসব মেয়ে ছেলেকে লাই দিতে নেই, বেশি দিন টিকে গেলেই দাবি দাওয়া তুলে ফেলে। আজকাল তুই বড্ড বেশি অলকা অলকা করছিস বলেই
ওকে তাড়াতে চাইছি। মৃগাঙ্ক মাথা নেড়ে বললেন, মেয়েটা একটু বেশি কথা বলে ঠিকই, কিন্তু ওকে আমার খারাপ লাগছে না। আর কিছুদিন থাক, নতুন কেউ এলে আমার কেন যেন তার সঙ্গে সেট হতে সময় লাগে। উদাস চোখে সামনের শূন্যতার দিকে চেয়ে দীনেশ বলে, আমার কিছুই মনে হয় না। মেয়ে মানুষ হলো স্রোতের জল, আমি বাবা পুকুরে নাইতে পারি না। তুই হচ্ছিস আমূল চরিত্রহীন। এটিই তো আমার চরিত্র। দুর্বল চিত্ত নই বলে আজ অব্দি কোনো মেয়ে আমাকে ভোগা দিতে পারেনি। তুই হচ্ছিস রোমান্টিক, আমি হচ্ছি অ্যাডভেঞ্চারাস। শোন, এখন আমাদের বয়স হয়েছে, যথেষ্ট বয়স হয়েছে। এখন কি নিত্য নতুন ভালো? এখন এমন একজন চাই যে একটু সিম্প্যাথেটিক, কোঅপারেটিভ, আন্ডারস্ট্যান্ডিং। ওসব তো গেরস্তদের কথা, আমার তো ওসব দরকার হয় না। অলকার সঙ্গে আমাদের সম্পর্ক 1 বছরের ওপর হয়ে গেল। শি ইজ নাও ওল্ড স্টোরি। একটা বই কবার পড়া যায়, এপিক বা ক্লাসিক না হলে? তোর মতলবটা কি বলতো? কল্পনা মরে গেলে অলকাকে বিয়ে টিয়ে করে বসবি না তো আবার? রোমান্টিক গেরস্তরা বিয়ের লাইনে ছাড়া ভাবতেই পারে না। চিন্তা শক্তির দৈন্য। মৃগাঙ্ক সামান্য একটু ভেবে বললেন, একটা লোনলিনেস তো আসছে রে। তবে বিয়ের কথা উঠছে না। তবে লিভিং টুগেদার পার্মানেন্টলি? তাও নয়। আমার শরীরের চাহিদা তোর মতো রাক্ষসে নয়। কয়েক বছরের মধ্যে তাতেও ভাটা পড়ে যাবে। এই কয়েকটা বছর অলকাই পার করে দিক না। ওকে তাড়ালে তোর কষ্ট হবে বলছিস? একটু মায়া পড়ে গেছে। মাইন্ড ইউ, প্রেম নয়, মায়া। তোর মায়াও বলিহারি যাই। মেয়েটা জলের মতো মিথ্যে কথা বলে, কথায় কথায় চোখের জল ফেলতে বসে। ওইসব দিয়েই তোর মাথাটা খেয়ে রেখেছে। যাকগে, তোকে বলেছিলাম ওর বরের পেসমেকারের জন্য কিছু টাকা দিতে, দিয়েছিস? মৃগাঙ্ক মাথা নেড়ে বললেন, না, খেয়াল ছিল না। কল্পনার জন্য অনেক খরচ হচ্ছে। পার্সোনাল অ্যাকাউন্টে বিশেষ নেই, তুলতে হবে কোম্পানি অ্যাকাউন্ট থেকে। কিন্তু খরচটা কোন খাতে দেখাবো বলতো? কেন, এন্টারটেনমেন্ট বলে হা হা করে হাসে দীনেশ। মৃগাঙ্ক একটু ভেবে বলেন, ও 1010 চাইছে, টাকাটা কম নয়। দীনেশ গম্ভীর হয়ে বলে, না পারলে কোনো কথা নেই। ইট উইল বি অ্যারেঞ্জড বাই আদার সোর্সেস, ভাবিস না। যখন তোকে টাকার জন্য বলেছিলাম তখন কল্পনার অসুখের কথাটা মাথায় ছিল না। সংসার না করলে এসব বিবেচনা আসেও না। সত্যিই তো, তোর অনেক খরচ এখন। মৃগাঙ্ক দীনেশের গম্ভীর মুখের দিকে চেয়ে একটু হাসলেন। তবে একটা কথা মনে পড়েছে, কল্পনার কাছে সবসময় কিছু রেডি ক্যাশ থাকতো, হাতের কাছে থাকতো। অসুখটা হবার পর একবার আমাকে বলেছিল ওর কোথায় কি জমানো আছে, মরার পর যেন সব খোঁজ করি। তখন ওইসব পেটি সেভিংস নিয়ে মাথা ঘামাইনি, তাই মন দিয়ে তখন ওসব শুনিনি। আবছা মনে পড়ছে বাড়িতেই কোথাও কোনো আলমারি বা বাক্সে কিছু টাকা আছে, বোধ হয় 20-30 হাজার বা তারও বেশি। দীনেশ মাথা নেড়ে বলল, কল্পনার টাকা ওকে দিতে যাবি কেন? ডোন্ট ডু দ্যাট। ওটা ইমরাল হবে। আফটার অল ও একটা বেশ্যাই তো বটে। টাকাটা বেশ্যাবৃত্তির জন্য তো দিচ্ছি না। দিচ্ছি যদি একটা লোক বাঁচে। টাকাটা কল্পনার হলেও ওতে এখন আর কল্পনার কি হবে? দীনেশ মাথা ঘন ঘন নেড়ে বলল, না না, ওটা ঠিক হবে না। পেসমেকারের টাকা আমিই দিয়ে দেব। কল্পনার টাকাটা তুই অন্য কাজে লাগাস। শি ইজ আ গুড ওমান। মৃগাঙ্ক দীনেশের দিকে চেয়ে আবার একটু হাসলেন। দীনেশকে কল্পনা দু চোখে দেখতে পারত না। দীনেশ মৃগাঙ্কর চোখের ভাষা আর হাসির অর্থ বুঝে নিয়ে বলল, কল্পনার একটা দোষ ছিল, তার ধারণা ছিল তোকে আমিই নষ্ট করছি। ও বেচারা তো জানতো না যে আমরা দুজনেই একসঙ্গেই নষ্ট হয়েছি প্রথম যৌবনেই। ওর দোষ কি বল? তুই তো সেটা কোনোদিন কল্পনাকে বুঝিয়েই বললি না। ও তো তোকে একতরফা খারাপ ভেবে গেল। মাথা খারাপ? ওসব বোঝাতে আছে মেয়েদের? আর শালা আমাকে খারাপ ভাবলেই বা কি যায় আসে? আমি তোকে খারাপ করছি, তুই নিজের ইচ্ছে খারাপ হচ্ছিস না, তার মানে তুই বেসিক্যালি ভালো লোক। এ কথা ভেবে যদি কল্পনা একটু সান্ত্বনা পেয়ে থাকে তাহলে তো ভালোই। মৃগাঙ্ক একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুই না বললেও আমি বলেছি। কল্পনা বিশ্বাস করেনি যে আমরা দুজনেই একই রকমের লম্পট। দূর শালা, তখন থেকে কেন মরালিটি নিয়ে খোঁচাখুচি করছিস? এখন শালা 60-এর ওপর বয়স হয়েছে। এখন ওসব লাম্পট্য টাম্পট্য শব্দগুলোর রিভিউ দরকার।
লম্পট আবার কি রে? আমরা তো কাউকে ধর্ষণ বা বলাৎকার করিনি। যার ইচ্ছে বা প্রয়োজন হয়েছে সেই এসেছে। মৃগাঙ্ক এবার সামান্য গম্ভীর হয়ে বলল, তুই কিন্তু সত্যিই খারাপ, ভীষণ খারাপ। কালো বাবাকে এরকম আটকে রেখে অত্যাচার করছিস কেন? লোকটার বিভূতি বা অলৌকিক ক্ষমতা না থাক, লোকটা বেসিক্যালি ভালো। ছেড়ে দে। কতটা ভালো? মেপে দেখবো কি দিয়ে, তবে ভালো। শুনলাম তুই অলকাকে রাতে ওর ঘরে ঢুকিয়ে দিয়েছিলি। দীনেশ ফিচিক করে একটু হাসে। দিয়েছিলাম, একবার নয় কয়েকবার। কেঁদে কেটে পায়ে ধরে মা ডেকে অলকাকে প্রায় পাগল করে দিয়েছে। চেঁচামেচি শুনে গিয়ে অলকাকে আমিই বের করে এনেছি। এটা করলি কেন? কতটা প্রতিরোধ ক্ষমতা আছে সেটা দেখলাম। আমি গুরুবাদ মানি না, কিন্তু তুই যখন লোকটাকে গুরু বলেই মেনেছিস তখন এটা করতে গেলি কেন? কেন, কাজটা কি খারাপ হয়েছে? মেয়ে ছেলেই তো ঢুকিয়েছি ঘরে, কাঁকড়া বিছে তো নয় রে বাপু। সমস্ত মানুষ, শাহজওয়ান, অথচ কিছুই করতে পারলো না। ঢ্যামনা আর কাকে বলে? দেখ দীনেশ, তোর গুরুর প্রতি অ্যাটিচিউড আর মেয়ে ছেলের প্রতি অ্যাটিচিউডে কোনো তফাৎ নেই। কিছুদিন পর পর তোকে এই দুই বস্তুই বদলাতে হয়। এটা ভালো নয়। চুপ শালা ধনপতি বিদ্যাদিগ্গজ সায়েশ্বর। বেশ করব। কালো বাবা ভালো, কালো বাবা ভালো মেলা শুনেছি। কতটা ভালো তার হাতে কলমে পরীক্ষা হবে না? এই ঘোর কলিতে একটা লোক দিব্যি আমাদের মতো মানুষের মাথার উপরে বসে ভালো মানুষের ছড়ি ঘুরিয়ে যাবে, আর আমি তাকে এমনি ছেড়ে দেব? লোকটা যে কষ্ট পাচ্ছে। কষ্ট কিসের? দিব্যি খাচ্ছে দাচ্ছে আছে। নবদ্বীপে পথে পথে ফ্যাঁ ফ্যাঁ করে ঘুরছিল, তুলে এনেছি। ঘি, দুধ, পকেট মানি, তাকিয়া, বালিশ, কোনো অভাব রাখিনি। কষ্ট কিসের? এটা কলিযুগ বলেই বলছি। এ যুগে ভালো লোক হয়তো মোটে একটা দুটোই আছে, আর তাদের জন্যই চন্দ্র সূর্য ওঠে। তোর আমার জন্যে না। যে দু একটা ভালো লোক এখনো আছে, সেগুলোকে যন্ত্রণা দিলে তোর নরকভোগ আছে কপালে। দীনেশ ফের ফিচিক করে হাসল। ভালো লোকেরা কষ্ট পাবে, এটাই যে কলির নিয়ম। দীনেশ ফের গম্ভীর হয়ে বলল, লোকটাকে দেখছি, উল্টে পাল্টে দেখছি। যদি পাশ করে যায় তো বহুত আচ্ছা, যদি পাশ না করে তো গলা ধাক্কা। আমি বলি কি, তুই ওকে আর পরীক্ষা না করে গলা ধাক্কাই দিয়ে দে। লোকটা নিজের মতো করে বাঁচতে চাইছে। কালো বাবা সত্যবাদীও বটে, কিচ্ছু লুকাচ্ছে না। নিজের মুখে বলেছে ওর কোনো ক্ষমতাই নেই। দীনেশ হঠাৎ গম্ভীর হয়ে বলল, ওখানে আমার একটু সন্দেহ আছে। তার মানে? দীনেশ একটু রহস্যময় হাসি হেসে বলল, কল্পনা যদি আজ মারা যায় তাহলে বলবো। মৃগাঙ্ক এ কথা একেবারে আপাদমস্তক চমকে উঠলেন। আজ? কেন, কল্পনা আজ মারা যাবে কেন? দীনেশ মৃদু একটু হাসে, তারপর বলে, অত চমকে উঠলি কেন? ঘটনাটা তো ঘটবেই, আজ হোক বা কাল হোক বা পরশু হোক। তা তো বটেই, কিন্তু কথা শেষ হলো না। একটা লোক এসে বলল, মহাশয়, পাইয়াছি, কথা আছে। দীনেশের সঙ্গে তার বোধহয় গুপ্ত কথা আছে। অনেক লোকের সঙ্গেই দীনেশের গুপ্ত কথা থাকে। দীনেশ উঠে পড়ে বলল, ভিতর ঘরে যা, অলকা বোধহয় বসে আছে তোর জন্যে, আমি একটু বেরোচ্ছি। অশ্রুমুখে অলকা ভিতরের ঘরে বসেছিল ঠিকই। মৃগাঙ্ক ঢুকতেই বলল, দরজাটা বন্ধ করে দিন লক্ষ্মীটি। দরজা বন্ধ করে মৃগাঙ্ক বললেন, কাঁদছ কেন? অলকা জবাব দিল না। অশ্রুমুখে যুবতী দেখলে মৃগাঙ্কর বরাবরই কাম উত্তেজনা হয়। এখন এই 60 পেরিয়েও হয়। এর কারণ কি অবলা নারীর প্রতি পুরুষের পৌরুষিক স্বাভাবিক জাগরণ? মৃগাঙ্ক একটা তীব্র ভালোবাসাও টের পান আজকাল অলকার প্রতি। অথচ মেয়েটিকে বেশ্যা বললেই চলে। মিথ্যেবাদীও, ছলাকলাতেও বেশ দক্ষ, নির্লজ্জ। এসব মেনেও অলকাকে তিনি কিছুতেই জীবন থেকে বাদ দেওয়ার কথা ভাবতেই পারেন না। অথচ ভালোবাসা, কামজ ভালোবাসা কতই না ফঙ্গবেনে জিনিস। হয়তো একটা মুখের একটু ডৌলো, একখানা জুত মতো আঁচিল, চোখের সামান্য হেরফের, এরকমই কোনো তুচ্ছ সামান্য নশ্বর ও পরিবর্তনশীল কারণে পুরুষের বুক মথিত হয়ে ভুলকে ভুলকে ভালোবাসা চলকে ওঠে। এর কোনো মানেই হয় না। কিন্তু এ তো যুক্তির কথা। তার চেয়ে ঢের বেশি শক্তিশালী হলো অবুঝ, অন্ধ, অবিমৃষ্যকারী এক ভালোবাসা।
মৃগাঙ্ক পাশে বসে অলকার হাঁটুতে গোজা নতমুখ তোলার চেষ্টা করতে করতে ফের একটু আবেগকম্পিত গলায় জিজ্ঞেস করেন, কাঁদছ কেন? কান্নায় কাঁপা কাঁপা ধরা গলায় অলকা বলল, আমি আপনাদের কি ক্ষতি করেছি বলুন তো? কেন আমাকে তাড়িয়ে দিচ্ছেন? কে তাড়াচ্ছে তোমাকে? দীনেশবাবু আজই বলেছেন আমি যেন আর না আসি। মৃগাঙ্ক অলকাকে মায়া ভরে জড়িয়ে নিয়ে বললেন, দীনেশ কিরকম পাগল তুমি তো জানো। ওর কথা অত তাড়াতাড়ি সিরিয়াসলি নিও না। আমি ওকে বলেছি যেন তোমাকে না তাড়ায়। আমি তোমার ব্যবস্থা করব। অলকা জলে ভাসা মুখ তুলে মৃগাঙ্কর মুখে শ্বাস ফেলে বলল, কি রকম ব্যবস্থা? কিছু একটা হবে। আমার কিরকম বিপদ যাচ্ছে জানো তো। এখন মাথা ঠিক নেই। তবে দীনেশ যাই করুক আমি তোমাকে ছাড়ব না, ভয় নেই। আমাকে ছুঁয়ে বলুন। ছুঁয়েই তো রয়েছি, এ কি ছোঁয়া নয়? অলকা কান্না ভরা মুখেও একটু হেসে ফেলে বলল, মা শীতলার দিব্যি রইল কিন্তু। মা শীতলার দিব্যি কেন? আমি যে খুব মানি। আমার কথার দাম ওসব দিব্যি টিব্যির চেয়ে ঢের বেশি। নিজেকে মৃগাঙ্কর ঘনিষ্ঠ আলিঙ্গনের মধ্যে অবাধে ছেড়ে দিয়ে অলকা বলল, বলুন না কি ব্যবস্থা করবেন? একটা কিছু হবে। আমি কি অবস্থার মধ্যে বেঁচে আছি যদি জানতেন। দীনেশবাবু তো আপনাকে বলেছেন যে আমার একজন স্বামী আছে, বলেননি? বলেছে, তাতে কি? সেটা তুমি আগেই বলে দিতে পারতে। অলকা ম্লান গলায় বলে, আছে না থাকারই মতো। হার্ট খারাপ, তার উপর ভীষণ মদের নেশা। ডাক্তার বলেছে অ্যালকোহলিক। লিভার ভালো নয়, ভীষণ খিটখিটে বদমেজাজি। তার জন্যে কি তোমার পেসমেকার দরকার? হ্যাঁ। লোকটাকে কি তুমি খুব ভালোবাসো অলকা? না, ভালোবাসার মতো লোকই যে নয়। আমার পিঠে একটা দাগ দেখতে পাবেন। আজই মোটা একটা ইলেকট্রিকের তার দিয়ে মেরেছে আচমকা। ইস, মারেও নাকি? মার খায়ও। গায়ে তো একরত্তি শক্তি নেই। আজ যখন কুটনু কুটছিলুম তখন সারাক্ষণ খানকি টানকি বলে গালি দিচ্ছিল। ওসব আমার গা সওয়া। তারপরও হঠাৎ মারল। আমারও এমন রাগ হলো বটিটা তুলে উল্টো পিঠ দিয়ে দুঘা বসিয়ে দিয়েছি কনুইয়ার হাঁটুতে। রোগা মানুষটাকে তুমি মারতে গেলে কেন? সেজন্যই তো মনটা খারাপ। তার উপর দীনেশবাবু আজ এমন করে বললেন। তোমার স্বামীর বুকে পেসমেকার বসালে কি হবে অলকা? কি আর হবে? লোকটা খুব বাঁচতে চায়। মদ খাবে, শরীরের উপর অত্যাচার করবে, আবার বাঁচতেও চাইবে। শরীর টরীর বেশি খারাপ হলে ভয় পেয়ে কান্নাকাটি করতে থাকে। তখন মায়া হয়। পোষা জীবের ওপর যেমন মায়া হয় তেমনি। দীনেশবাবু আজ অবশ্য বলেছেন টাকাটা উনি দিয়ে দেবেন। উনি একা না অলকা, আমিও দেব। এটা নিয়ে ভেবো না। যতদিন পারো লোকটাকে বাঁচিয়ে রাখো। বেশি দিন বাঁচবে না। তারপর কি হবে আমার গতি? হয়তো বাজারের মেয়ে হয়ে যাব। মাগো, ভাবতেও ভয় করে। মৃগাঙ্ক মাথা নাড়লেন। না, আমি যা বলি তা করি। তুমি বিপদে পড়বে না। শুধু একটা কথা। কি কথা? আমার স্ত্রীর আয়ু ফুরিয়ে আসছে জানো তো। জানি, মনটা সেজন্যেও খারাপ লাগে। ও মারা গেলে আমি খুব একা হয়ে যাব। তা তো ঠিকই। আমার অমন অপদার্থ স্বামী, সে মরে গেলেও আমি ভীষণ একা হয়ে যাব। আমি চাই তুমি আমাকে একা হতে দিও না। অলকা একটু অবাক হয়ে বলল, সঙ্গে রাখবেন? মৃগাঙ্ক মাথা নেড়ে বলল, না, সে উপায় নেই। তবে এমন কিছু করা যাবে যাতে রোজ তোমার সঙ্গে দেখা হয়। সত্যি করবেন ব্যবস্থা? নিজের স্বার্থেই করব, কিন্তু তুমি আর কোনো পুরুষের সঙ্গে মিশতে যেও না। অলকা আবার মুখ নোয়ালো। একটু বাদে বলল, কোনো মেয়ে কি সাধে 12 ভাতার চায়? কেউ চায় না। কিন্তু কি যে হয়ে যায় ঘটনাচক্রে। জানি, তোমার কাছে সতীত্ব টতীত্ব আশা করি না, কিন্তু স্বাতন্ত্র আশা করি। অত শক্ত কথা বুঝি না যে। তবে মা শীতলার নামে দিব্যি করছি, আপনি ছাড়া আর কাউকে।
আবার দিব্যি? ওসবের কোনো দাম নেই। দিব্যি করতে হবে না। শুধু কথাটা মনে রাখলেই হবে। আপনি আমাকে বিশ্বাস করেন না, কি করেই বা করবেন? দীনেশবাবুর সঙ্গে আপনার সঙ্গে। কিন্তু সে কি আমার দোষ? আপনারাই যে আমাকে ভাগ করে নিলেন। সে তো বটেই। পৃথিবীর অধিকাংশ মেয়েই খারাপ হয় পুরুষের দোষে। অলকা একরকম মোহমুগ্ধ দৃষ্টিতে মৃগাঙ্কর দিকে এক দৃষ্টে চেয়ে থেকে বলল, জানেন, যাদের অনেক টাকা আছে তারা কিন্তু বেশি ভালো হয় না। আপনি কিন্তু খুব ভালো। ভালো? বলে মৃগাঙ্ক হাসলেন। যারা ভালো তাদের কি মেয়ে মানুষের দোষ থাকে? অলকা খুব সরলভাবে বলে, দোষী যদি হবে তাহলে ভগবান দুরকম তৈরি করলেন কেন? একটাকে ছাড়া আরেকটার কেন চলে না? মৃগাঙ্ক হঠাৎ বললেন, কেন চলবে না কেন? কালো বাবাকে দেখছো না? ওর তো মেয়ে মানুষের দরকার নেই। সাধু সন্ন্যাসীদের কথা কি এর মধ্যে আনতে আছে? কালো বাবা কি সাধু, অলকা? কেন বলুন তো? সাধু না হলে দীনেশবাবু গুরু করতেন ওকে? তাহলে তুমি ওর ঘরে রাতে যাও কেন? অলকা নতমুখ হলো। তারপর মুখ তুলে বলল, রোজ যাই এমন কিন্তু নয়। দুদিন যেতে হয়েছিল, ইচ্ছে করে কিন্তু নয়। দীনেশবাবু 500 টাকা হাতে দিয়ে বললেন, যদি লোকটাকে নষ্ট করতে পারো তো আরো 500 দেব। আমি প্রথমটা রাজি হইনি জানেন। সাধু টাধুদের ভীষণ ভয় লাগে আমার। কিন্তু দীনেশবাবু ছাড়লেন না, চাপাচাপি করতে লাগলেন। ভয় আর টাকার লোভে অলকা, বড্ড সস্তা হয়ে গেছি যে আপনাদের কাছে। তারপর কি হলো? বললুম তো, সাধু সন্তর লোককে এই ফাঁদে ধরা দেয়। তুমি বোধহয় চেষ্টাও করনি। অলকা একটু হাসল। কি করে বুঝলেন? তুমি খুব ধর্মভীরু। আবার গোলমেলে কথা। ধর্মভীরুরা কি আমার মতো নষ্ট পায়? নষ্ট পায় বলেই তো ভগবান ভগবান করে। কিন্তু আজ বড় বেশি কথা হচ্ছে আমাদের। আপনার সঙ্গে কথা বলতে আমার খুব ভালো লাগে। আপনি ভীষণ ভালো। আর দীনেশ? দীনেশবাবু? হো বাবা, ওর শুধু একটা শরীর দরকার, আর কিচ্ছু নয়। দীনেশবাবুর মন বলতে কিচ্ছু নেই। মৃগাঙ্ক মৃদু স্বরে বলেন, আছে। না থাকলে এতকাল ধরে আমরা বন্ধু থাকতে পারতাম না। দীনেশবাবুর মেজাজ খুব দিলদরিয়া, তবু আপনার মতো নন। আমি কিরকম, অলকা? মন রাখা কথা বলো না। সত্যি কিরকম? অলকা লজ্জায় দু হাতে মুখ চাপা দিয়ে বসে রইল কিছুক্ষণ। যখন হাত সরালো তখন ওর মুখ ঝলমল করছে লাজুক ও মিষ্টি হাসিতে। বলল, আপনি ভীষণ ভালো, বলেছি তো। ভালো কথাটা ভীষণ গোলমেলে। ভালো বলতে বোকা বোঝায়, মেধা মারা বোঝায়, অপদার্থ বোঝায়। আপনি মোটেই বোকা নন। বোকা হলে কেউ এত বড়লোক হতে পারে? এই সরল উক্তিটিতে মৃগাঙ্ক করুণ মুখে হাসল। আজ তার মনটা ভালো নেই। দীনেশ কি একটা অদ্ভুত কথা বলল। যদি আজ কল্পনা মারা যায়? মৃগাঙ্ক একবার ঘড়ি দেখলেন। আজ বলতে যদি রাত 12টা হয় তাহলে এখনো ঘন্টা চারেক সময় আছে। ঘড়ি দেখছেন কেন? তাড়া আছে নাকি? না, তাড়া কিসের? আপনি আজ ভারী আনমনা, আমার দিকে মন দিচ্ছেন না। তাই বুঝি? এই বলে মৃগাঙ্ক অন্য সব চিন্তা ঝেড়ে ফেলে অলকার প্রতি মন দিলেন। এই সময় মৃগাঙ্ক রোজই একটু পান করেন। বাইরের ঘরে অলকা আর মৃগাঙ্ক যখন পানপাত্র হাতে বসেছেন তখনই যদু এলো। কল্পনার অবস্থা খারাপ, যেতে হবে। বেঁচে থাকার এই কতগুলো হ্যাপা আছে। এই হ্যাপাগুলো তিনি কোনোদিনই পছন্দ করেন না। রোগ ভোগ, মৃত্যু, বিপদ, ভয়, এই একটা ব্যাপারে তার সঙ্গে দীনেশের খুব মিল। কিন্তু দীনেশ বিয়ে টিয়ে করেনি বলে অনেকটা এড়াতে পারে। মৃগাঙ্ক পারে না। নার্সিংহোমের ফটকের কাছে সুমিত দাঁড়িয়েছিল, শুকনো মুখ। কিরে, হয়ে গেছে? তার মানে? সুমিত মাথা নাড়ল। মিনিট 20-25 আগে। মৃগাঙ্কর বুকটায় একটা দুর্বোধ্য ব্যথা উঠল। তিনি কোঁকিয়ে উঠলেন। উহ! বুকে হাত চেপে ধরে একটু টাল খেতে দুটো শক্ত হাত তাকে ধরল। যদু। তিনি কিছুক্ষণ শ্বাসের কষ্ট টের পেলেন।
শরীরটা কাঁপছেও। আপনি চলুন, লাউঞ্জে একটু বসবেন। যদুর কাঁধে হাত রেখে মৃগাঙ্ক এসে লাউঞ্জে বসলেন। চোখটা একটু আবছা দেখছেন। ঘটনাটা ঠিক ভিতরে ঢুকতে চাইছে না। ৩৫ বছরের বিবাহিত জীবন শেষ হয়ে গেল। ঘণ্টাখানেকের মধ্যে নার্সিংহোমের লাউঞ্জ প্রায় ভরে গেল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব আর চেনা-জানা লোকজনে। মৃগাঙ্ক খুব যে শোক বোধ করছিলেন তা নয়। কেমন যেন ফাঁকা লাগছে, ভালো লাগছে না। শরীরটা অবশ্য আর গোলমাল করল না। তিনি মাঝে মাঝে ঘড়ি দেখে একটা হিসেব করছিলেন। কল্পনা যখন মারা যাচ্ছে ঠিক সেই সময়ে তিনি অলকার শরীরে ডুবে আছেন। অদ্ভুত একটা নাটকীয়তা, তাই না? অদ্ভুত। কল্পনার শেষ শ্বাস যখন বেরিয়ে যাচ্ছে তখন তার স্বামী তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে পরনারী গমন করে। এটা কি পাপ হলো? ভিড়ের মধ্যে দীনেশকে দেখা গেল, সঙ্গে কালো বাবা। দীনেশ কাছে এসে কাঁধে হাত রাখল, বলল, এ ভালোই হলো, কষ্ট পাচ্ছিল। মৃগাঙ্কর মনে পড়ল দীনেশ বলেছিল কল্পনা যদি আজ মারা যায়। আজই তো হয়ে গেল। মৃগাঙ্ক মুখ তুলে বললেন, তুই সন্ধেবেলা একটা কথা বলেছিলি। দীনেশ কাঁধে একটু চাপ দিয়ে বলল, ওসব কথা পরে হবে, এখন নয়। মৃগাঙ্ক কেমন একটা শীতলতা অনুভব করলেন। একটা অজানা ভয় বুকে ডুগডুগি বাজিয়ে গেল কিছুক্ষণ। ঘটনাটা ঘটবারই কথা ছিল, ঘটল। কিন্তু আজই কেন? কল্পনা তো যাই যাই করেও বেঁচেছিল এতদিন। আজই কেন? কালো বাবা পাশেই বসলেন। গলা খাঁকারি দিলেন কিছু বলার জন্য। কি বলবেন বোধহয় ভেবে পাচ্ছিলেন না। মৃগাঙ্ক একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, বড্ড একা হয়ে গেলাম। কালো বাবা মাথাটা দুঃখিতভাবে নাড়লেন। মৃগাঙ্ক একটা কূট সন্দেহে কালো বাবার দিকে তাকালেন। তারপর বললেন, আপনি কি আগে থেকেই জানতেন যে কল্পনা আজ মারা যাবে? কালো বাবা মাথা নেড়ে বললেন, আমি ওসব জানি না বাবা, আমার কোনো ক্ষমতা নেই। তাহলে দীনেশ কি করে জানলো? আমি কিছুই জানি না। ভগবান মানুষকে নানা ক্ষমতা দেন, হয়তো শয়তানিও দেয়। ঝন্টুর একটা ক্ষমতা হলো কাছাকাছি টাকা থাকলে সে টের পায়, গন্ধই পায় হয়তো, কিন্তু টাকার খবরটা তার কাছে চাপা থাকে না। প্রথম যে ব্যাপারটা টের পেল যখন এক রাতে বাড়ি ফিরেই দেখলো ঘরে তার মা, বোন আর সবচেয়ে ছোট ভাই পল্টু কি নিয়ে চাপা গলায় উত্তেজিত আলোচনা করছে। তাকে দেখেই থেমে গেল সবাই। কেউ তার চোখে চোখ রাখল না সেই রাতে। তার পরদিন সে কয়েকবারই আড়ালের ফিসফাস টের পেল। একটু সজাগ আর উৎকণ্ঠ রইল সে। একবার শুনতে পেল তার মা বলে উঠল, অত টাকা কোথায় পেল তোর বাবা? ব্যাস, ঝন্টু নিশ্চিত। বিশেষ খুঁজতেও হলো না তাকে। হে বাড়ি এমনই ছন্নছাড়া যে লুকোবার বেশি জায়গাও নেই। মাটির ঘরে মেঝেতে একটু লক্ষ্য করতেই সে চৌকির তলায় সদ্য লেপা একটা জায়গার উঁচু নিচু ভাব ধরে ফেলল। ওর নিচে মাটির হাঁড়িতেই যা থাকবার আছে। ঝন্টু তাড়াহুড়ো করল না, কয়েকটা দিন যেতে দিল। টাকাটার পালানোর পথ নেই। ওর গায়ে ঝন্টুর নাম লেখা হয়ে গেছে। 2 দিন বাদে তার মা বিছানা ছেড়ে উঠল, বলল, আজ শরীরটা ঝরঝরে লাগছে, আমি রাঁধব। মায়ের শরীর ভালো দেখে মনুর আহ্লাদ হলো। বহুকাল সে বান্ধবীদের সঙ্গে দেখা করেনি, গুটি খেলেনি, হৃদয়ের জমা কথা উজাড় করেনি। মনু তাই গেল পাড়া বেড়াতে। মন্টু একটা আধা চাকরি পেয়েছে। মনীশবাবু নামে একটা লোক মাটি খুঁড়ে গুপ্তধন বের করছে। মন্টু তার দলে ভিড়ে গেছে। কদিন হলো সে বাড়িতে নেই। পল্টু স্কুলে পড়তে যায়। বেলা 11টা নাগাদ ঝন্টু টাকাটা বের করে ফেলল। গোনার সময় নেই। টাকা পকেটে পুরে গর্ত বুঝিয়ে তাড়াতাড়ি যতদূর সম্ভব মাটি চেপে চৌরস করে দিল জায়গাটা। তারপর বেরিয়ে পড়ল। কলকাতা নেমেই সে আগে একটু রেস্টুরেন্টে বসে চপ কাটলেট খেলো। তারপর পান খেলো, 1 প্যাকেট সিগারেট আর দেশলাই কিনল। কয়েকটা দোকান ঘুরে পছন্দসই একটা টেরি কটনের প্যান্ট আর লাল ডোরাকাটা জামা কিনল। তারপর 1 জোড়া চটি। এরপর সে একটি হিন্দি সিনেমা দেখলো ইভিনিং শোয়ে। রাত কাটানোটাই একটা সমস্যা বটে। হোটেলেই থাকবে ভেবেছিল, কিন্তু শিয়ালদার কাছে কয়েকটা হোটেল ঘুরে দেখলো 40-50 টাকার নিচে ঘর নেই। 1 রাতের জন্য অত টাকা খরচ করার কথা 2000 টাকার মালিকও ভাবতে পারে না।
তাও শুধু থাকা, খাওয়ার জন্য উপরি চাই। কলকাতা শহরটা তার চেনা হলেও দিনের চেনা, রাতের চেনা নয়। রাত যত বাড়বে ততই এই শহর তার কাছে অচিনপুর হয়ে যাবে। দোকানপাট ঝাঁপ ফেলে দিয়েছে, ঘরে ঘরে বাতি নিচ্ছে, রাস্তার ভিড় কমে যাচ্ছে, চারদিকে শেয়ালের মতো নানা মতলবের চোখ ঝিলিক মারতে লেগেছে। ঝন্টুর একটু ভয় হলো। বিনিমাগনা রাতের একটা ঠেক জোগাড় হয়ে গেলে দিনের বেলা তার আরো ফুর্তি করার কথা। খুব সাহস করলে একটা কাজ করা যায়। টাকাটা সে যে সরিয়েছে এটা তার বাবা নিশ্চয়ই এখনো জানে না। অত দূর থেকে খবরটা আজকের মধ্যে এসে পৌঁছানোর কথা নয়। সুতরাং আজ রাতটা সে বাবার কাছে কাটিয়ে দিতে পারে। ঝন্টু বাসে উঠে পড়ল। জায়গা মতো যখন পৌঁছালো তখন বেশ রাত হয়েছে, বাড়িটা বেশ নির্ঝুম লাগছে। ফটকে দারোয়ান পথ আটকে বলল, কোথায় যাবেন? আমার বাবা এই বাড়িতে কাজ করে, তার নাম যদু। দারোয়ান মাথা নেড়ে বলল, দেখা হবে না, এ বাড়ির কর্ত্রী মারা গেছেন, শ্মশানে যাবে, ডেড বডি আসছে। খবরটা ভালোই, যতই গন্ডগোলের বাজার ঝন্টুর পক্ষে ততই ভালো। সে মুখ কাচুমাচু করে বলল, কিন্তু আমার যে গায়ে ফেরার উপায় নেই, শেষ ট্রেন চলে গেছে, আমি এখানে থাকবো বলে এসেছিলাম। দারোয়ান একটু নরম হয়ে বলল, এখানে কোথায় থাকবে? তোমার বাবার ঘর তো তালা দেওয়া, এখন সব ভিড় হয়ে যাবে বাড়িতে। আমি তাহলে একটু ওই সিঁড়িতে বসি, বাবা আসুক। দারোয়ান চিন্তিত গলায় বলল, সদরের সিঁড়িতে নয়, বরং ভিতরের নিচের সিঁড়িতে গিয়ে বসো। ঝন্টু ভারী নিশ্চিন্ত হলো। যা হোক, রাতটা কাটানো দিয়ে কথা। সিঁড়ির নিচে অন্ধকারে বসে সে খুব আরামে একটা সিগারেট টানলো। তারপর বসে বসে ঝিমোতে লাগলো। রাত 1টা-1:30 নাগাদ নানা গলার আওয়াজে ঘুমটা ভাঙলো ঝন্টুর। ডেড বডি এসেছে, বাইরে খুব কীর্তন হচ্ছে। শক্ত দেওয়ালে ঠেস দিয়ে ঘুমিয়ে পড়ায় ঘাড়ে একটা ব্যথা হয়েছে, শরীরটা ম্যাজ ম্যাজ করছে। একটু লেপটেপ বা কাঁথা মুড়ি দিয়ে শুলে হতো। যদু বাইরেই ছিল। ঝন্টু বেরিয়ে গিয়ে তার বাবাকে ধরল। বাবা! যদু আপাদমস্তক চমকে উঠে বলল, তুই? কোনো খবর আছে নাকি? ঝন্টু মাথা নেড়ে বলল, না, মায়ের জন্য একটা ওষুধ কিনতে আসতে হলো। কি ওষুধ? ডাক্তার একটা প্রেসক্রিপশন দিয়েছে, তবে পাওয়া যায়নি, শেষ ট্রেনটা ধরতে পারলাম না। যদু তটস্থ হয়ে বলল, রাতে থাকবি নাকি? আর কোথায় যাব? তোমার ঘরের চাবিটা দাও। যদু যেন সাপ দেখেছে এমন আঁতকে উঠে বলল, চাবি? না না না, চাবি কেন? চাবি কিসের দরকার? ঘুমোবো, এতক্ষণ সিঁড়ির তলায় বসে ঘুমোচ্ছিলাম, ঠান্ডা লাগছে। ওখানেই শুয়ে থাক। তোমার ঘরে শুলে দোষ হবে নাকি? বাবুদের বারণ আছে। ঝন্টু আর যাই হোক বোকা নয়। সে তার বাপ যদুর চেহারাটা ভালো করে দেখছিল। রোগা হয়ে গেছে, গায়ের রংটাও কেমন যেন ফ্যাকাশে, চোখের মধ্যে কেমন একটা জুলজুলে চাউনি। না, লক্ষণ মোটেই ভালো নয়। তাছাড়া দরজায় একটা ঝাঁ চকচকে দামি তালাই বা ঝুলবে কেন? তার বাপ যদুর এমন কি টাকা পয়সা সোনাদানা থাকার কথা? তাই ঝন্টু দুয়ে দুয়ে 4 করে নিল চোখের পলকে। পল্টুর হাত দিয়ে 2000 টাকা পাঠানো হয়েছে বাড়িতে। তাহলে ওই 2000 টাকাই শেষ নয়, ঘরে আরো মালকড়ি আছে। ঝন্টু টাকার গন্ধ পায়, এখন পাচ্ছে। লোকজনের ব্যস্ত ভিড়, আত্মীয় স্বজনের আনাগোনায় শোকের বাড়িতে এখন কেউ কারো নয়। পাড়ার লোকেরা ঘুম থেকে উঠে এসেছে মরা দেখতে। বাইরেই শোয়ানো, মেলা ফুল টুল দিয়ে সাজানো খাট, কীর্তন চলছে। ভিড় ছেড়ে একটু তফাতে বাপ বেটা দাঁড়ানো। ঝন্টুর আগমনে ভারী অস্বস্তি বোধ করছে যদু। রেগেও যাচ্ছে। ঝন্টুকে সে পছন্দ করে না। যদু বিরক্ত গলায় বলল, এত রাত করা তো ঠিক হয়নি। ঝন্টু বাপকে চটাতে চায় না, কাচুমাচু হয়ে বলল, অনেক ঘুরতে হলো যে, শ্যামবাজার থেকে টালিগঞ্জ। এমন কি ওষুধ যে কলকাতায় পাওয়া যায় না? প্রেসক্রিপশনটা দে তো, আমি কিনে পাঠিয়ে দেব। ঝন্টু বলল, প্রেসক্রিপশনটা একটা দোকানে জমা আছে, বলল কাল আনিয়ে দেবে। যদু শহরের লোক, ওষুধ বিশুধ তাকে গত কয়েক মাস মেলা কিনতে হয়েছে। কোনো দোকান প্রেসক্রিপশন রেখে দেয় এমনটা বড় একটা ঘটে না। ঝন্টুকে সে মোটামুটি চেনে।
ছেলের দিকে চেয়ে এসে বলল, কোন দোকান? সে এসপ্লানেডে। দোকানের নাম আছে তো একটা? নামটা মনে নেই। দোকানটা চিনতে পারবি তো? হ্যাঁ, খুব চিনব। তাহলে কাল সকালে আমার সঙ্গে যাস, কিনে দিয়ে দেব। এখন গিয়ে সিঁড়ির তলায় শুয়ে থাক। আমাকে শ্মশানে যেতে হবে। ঝন্টু এই প্রস্তাবে দুঃখিত হলো না। সে অপেক্ষা করতে জানে, আর এও জানে ধৈর্য ধরলে সুযোগ আসবেই। তবে মুশকিল হলো তার বাপ তাকে বিশ্বাস করছে না। কাল সকালে যদি সত্যিই দোকানে যেতে চায় তাহলে বিপদ আছে। ঝন্টু চালাক বটে, কিন্তু যদুও যে বোকা লোক নয় তা সে হাড়ে হাড়ে জানে। এ বাড়িতে ঝন্টু বহুবার টাকা নিতে এসেছে। আগে সে আসতো, পরে আসতো মন্টু। টাকার হিসেব নিয়ে গোলমাল হতে শুরু করায় প্রথমে ঝন্টু আর পরে মন্টুকে এই কাজ থেকে সরানো হলো। আজকাল পল্টু আসছে। আজকাল টাকাও বেড়েছে। তার বাপ যদু চাকরি পেয়েছে কিনা। মরা নিয়ে শ্মশান যাত্রীদের সঙ্গে তার বাবাও রওনা হয়ে গেল। ঝন্টু গিয়ে ফের সিঁড়ির তলায় বসে একটা সিগারেট ধরালো। দারোয়ান এসে তাকে দেখে বলল, আরে, তোমার বাবার সঙ্গে দেখা হয়নি? হয়েছে। তাহলে এখানে বসে আছো কেন? ঘরে শুলেই তো হতো। ঝন্টু একটু দ্বিধা করে সত্যি কথাই বলে ফেলল। বাবা চাবি দিল না, বলল ঘরে শুতে বাবুদের মানা আছে। সিকিউরিটির খাকি পোশাক পরা দারোয়ান বিস্মিত হয়ে বলল, মানা কিসের? অন্য ঘর তো নয়, যদুদারি ঘর। তালা দেওয়ারই কোনো মানে হয় না। 24 ঘন্টা পাহারা থাকছে। তাই তো দেখছি। কম্বল টম্বল কিছু নেই? না। তোমার খুব কষ্ট হবে। খুব কষ্টই তো। দেয়ালে ঠেস দিয়ে পিঠ ব্যথা করছে। দারোয়ানকে একটা সিগারেট দেবে বলে ভেবেছিল ঝন্টু, তবে বুদ্ধি করে দিল না। সিগারেট দিলেই কথায় কথায় আড্ডা হবে। সে আড্ডা দিতে চাইছে না। দারোয়ান সদর বন্ধ করলে সে একবার তার বাবার ঘরের দরজাটা পরখ করবে। দারোয়ান আরো 2-4টে কথার পর বাইরে গিয়ে সদর বন্ধ করে দিল। ঝন্টু উঠে পড়ল। দরজার হ্যাজবোল্ট আর তালা নেড়েচেড়ে দেখল সে। ভাঙার সহজ উপায় নেই। তালা যেমন মজবুত, হ্যাজবোল্টও তেমনি পোক্ত। ঝন্টুর কাছে যন্ত্রপাতিও কিছু নেই। খুঁজতে খুঁজতে সে ছাদে উঠল। ঘুরে ঘুরে পেল একটা পুরনো টিভি অ্যান্টেনার আধখানা রড। নেমে এসে সেইটা দিয়ে চেষ্টা করলো হ্যাজবোল্টে চাড় মেরে খুলে ফেলতে। হলো না। বরং পালিশের জায়গাটা বিশ্রী দাগ পড়ে গেল। যদু বুঝে ফেলবে যে দরজা ভাঙার চেষ্টা হয়েছিল। এই শীতের রাতে যে বাপ ছেলেকে সিঁড়ির নিচে শোয়ার পরামর্শ দেয়, সেই বাপ কি বাপ? না, সে বাপ নয়। সে হলো গন্ডগোলের লোক। যদুর দরজার বাইরে একটা পাপোশ রয়েছে, বেশ পুরু। সেইটাই সিঁড়ির নিচে টেনে আনলো ঝন্টু। উল্টে নিয়ে তার উপর শোয়ার চেষ্টা করলো। একে তো শরীরের আধখানাও আটছে না, তার উপর কুটকুটে। জামা প্যান্টের প্যাকেট দুটো বালিশের মতো ব্যবহার করার চেষ্টা করলো, কিন্তু তেমন সুবিধে হলো না। আজকে যা একটু সুযোগ ছিল, কাল আর এমন মৌকা পাওয়া যাবে না। গা থেকে টাকা চুরির খবর সকালেই হয়তো চলে আসতে পারে। তার উপর ওষুধ কেনার ভাওতা আছে। ঝন্টুর প্যান্টের পকেটে 2000 টাকার অনেকটাই অবশিষ্ট আছে। ধরা পড়তে কতক্ষণ? ঝন্টু ফের উঠে রডটা দিয়ে দরজা খুলবার চেষ্টা করলো। হলো না। পাতলা লোহার চাদরে তৈরি পুরনো রডটা বেঁকে গেল। দরজায় পড়লো আরো কয়েকটা দাগ। হতাশ হয়ে ঝন্টু সিঁড়ির নিচে শুয়ে তার বাপ কিভাবে টাকাটা রোজগার করলো তা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। শাসনের মাথায় এখন চিন্তার বাসা। অবশ্য তার মাথা খুব ঠান্ডা। বিপদে সে অধীর হয় না। তার বোধ বুদ্ধি নির্ভুল কাজ করে। যেদিন রাতে মনীষ এসে সাতগড়ের ঢিবির খবর দিয়েছিল, সেই রাতেই শাসন হরিহরের বাসায় যায়। বাবু হে হরিহর, একটি কাজ করিতে হইবে, খুব গোপনীয়। বংশবৎ হরিহর বলল, বলুন না, হয়ে যাবে। পারিবে তো? কাজটি নষ্ট হইবে না তো? বদমাইশি করে চুল পাকিয়ে ফেললুম, কি এমন কাজ? চুরি। যথাসাধ্য মজুরি পাইবে। মনীশবাবুর ক্যাম্পটি কি চেনো? তা না চিনবার কি? বাবু তো গুপ্তধন খুঁজছেন। 7 ঘড়া মোহর বেরোবে মাটির তলা থেকে, সবাই জানে, নজরও রাখছে। এখনো মোহর বাহির হয় নাই, তবে যতগুলি অকাজের দ্রব্য বাহির হইয়াছে সেগুলি আমার চাই। কত দেবেন? 200 টাকা।
কাজটি দীনেশবাবুর মনে রাখিয়া সন্তর্পণে উদ্ধার করা চাই। দীনেশবাবুর নামে এখনো এই গ্রামে কিছু কাজ উদ্ধার হয়। তিনি এখানে থাকেন না বটে, কিন্তু এক সময় তারাই ছিলেন এইসব জায়গার মালিক। উপরন্তু দীনেশবাবুর উগ্র স্বভাব, বেপরোয়া ভাব ইত্যাদির জন্য কিছু লোক তাকে সমীহ করে। হরিহর মাথা নেড়ে বলল, করে দেব। দিনকাল খারাপ পড়ে গেছে শাসনবাবু। ঘরে এখন আর কেউ কিছু রাখে না। কখনো কখনো চাল, গম, শাড়ি, গামছাও চুরি করতে হয়। একটা পাইটের দাম উপরি পাবো তো। দিব, তবে আর বেশি চাপাচাপি করিও না। শেষ রাতে হরিহর জিনিসগুলি পৌঁছে দিল, তবে কাচুমাচু মুখে বলল, একটু গোলমাল হয়ে গেল। শাসন চমকে উঠে বলল, কি গোলমাল? গোলমাল মানে একেবারে খুন খারাপই নয়, তবে যান বাঁচাতে একটু ডান্ডা চালাতে হলো। কি সর্বনাশ! কাহাকে মারিলে? আর সব শালা তো ভেড়ুয়া, কেউ কিছু বলতো না। হরিহরকে তারা ভালোই চেনে। তবে মনীশবাবুর তাঁবুর মধ্যেই ছিল তো জিনিসগুলো। তার ঘুম ভেঙে গেল হঠাৎ। কে কে বলে তেড়ে উঠতেই ছোড়া দেখালাম। বললাম চেঁচালে ঢুকিয়ে দেব। কিন্তু বিটকেল লোকটা একটা ভাল্লুকের মতো এসে এমন চেপে ধরলো। তারপর কি হলো? হরিহর মাথা চুলকে লাজুক মুখে বলল, শুনলে আপনি রাগ করবেন। ছোড়াটা একটু চালাতে হয়েছিল, তবে বেশি নয়। কনুইয়ের একটু চিড়ে গেছে বোধহয়, তবু ছাড়ে না। যা চিল্লামিল্লি করছিল, আর একটু হলে গায়ের লোক জড়ো হয়ে বাঁশ পেটা করে মারতো আমায়। তারপর তুমি কি করলে? তখনই মাথায় মারতে হলো। তাও কি ছাড়ে? গোটা তিনেক খেয়ে তবে বাবু মাটিতে পড়লেন। সাংঘাতিক ব্যাপার। শাসন ভারী হতাশ হয়ে বলল, তোমাকে চিনতে পারে নাই তো? চিনতে না পারলেও টর্চের আলোয় মুখটা দেখে রেখেছেন। কাজটি বোধহয় পণ্ডই হইল হে হরিহর। আর কেহ দেখিয়াছে কি? যদুর ছেলে মন্টু দেখেছে। লেবারারদেরও দুজন লোক দেখেছে, তবে তারা টু শব্দটি করবে না। ভোরবেলা মনীষের আসার কথা ছিল, এলো না। শাসন পরম্পরায় খোঁজ নিয়ে জানল, মনীষের মাথায় গভীর ক্ষত হয়েছে, হাতেরও অনেকটা কেটেছে, রক্তক্ষরণ হয়েছে প্রচুর। গায়ের ডাক্তার ঠিক করতে পারেনি, সরঞ্জাম নেই বলে। শুধু ব্যান্ডেজ বাঁধা অবস্থায় মনীষ তার ক্যাম্পে পড়ে আছে। কলকাতা যাওয়ার পরামর্শে সে কর্ণপাতও করেনি। লক্ষণটা ভালো ঠেকছে না শাসনের। সে লোকচরিত্র জানে, মনীষ এমনিতে সাদামাটা নিরীহ দর্শন হলেও ওর মধ্যে একটু লুকোনো আগুন থাকতেও পারে। সেটাকে খুঁচিয়ে তোলা উচিত কাজ নয়। কদিন ধরেই মনীষের খনন কার্যে পাওয়া জিনিসগুলি বিরলে বসে দেখছে শাসন। গুটি কয়েক ধাতুপাত্র, একটা অষ্টধাতুর নারায়ণ মূর্তি, যুগলক্ষ্মী সরস্বতীর মূর্তি, কিছু বাসনপত্র ১-১.৫ হাজার বছরের পুরনো তো হবেই। টাকায় এর দাম হয় না। শাসন জিনিসগুলিকে আদর করে আর তার মন মায়ায় ভরে যায়। প্রতিটি জিনিসের সঙ্গে লগ্ন আছে বিচিত্র ইতিহাসের ঘটনাবলী, মনুষ্য চরিত্র, যথাসাধ্য শিল্পকর্ম। এতক্ষণ আমি পড়ে শোনালাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস চুরি এর ২য় পর্ব। অডিও কথানে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। উপন্যাসটির পরবর্তী পর্বগুলো শোনার আমন্ত্রণ রইল। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।